আজ রাজা নিজের ঘুমন্ত প্রেয়সীর কোমল মুখটার দিকে তাকালো, যেন পৃথিবীর সকল শান্তি এই মুখটার মাঝে লুকিয়ে আছে। তার ঠোঁটে খেলা করলো মৃদু হাসি, নিচু স্বরে বলল, দেখতে হবে না এটা কার বউ? আহাদ রাজার একমাত্র বউ বলে কথা, ডিফারেন্স তো হবেই। তার কণ্ঠে এক অদ্ভুত গর্ব মিশেছিল। হালকা হেসে সেদিকে এগিয়ে গেল। আমজাদ মীর ছেলের চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, এমনভাবে বলছে যেন আমাদের 2-4টা করে বউ আছে। আশফাক মীর হতাশায় মাথা নাড়লেন। দুই বাপ বেটার এই খোঁচাখুচি নিত্যদিনের দৃশ্য। আশফাক মীর ক্ষুধার্ত থাকায় দ্রুত হাত মুখ ধুয়ে টেবিলে গিয়ে বসলেন। আহাত কাছে এসে কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে রইল। তার বুকে অজানা এক শান্তির ধারা নেমে এসেছে। তার প্রেয়সীর এই শান্তির ঘুম নষ্ট হবে ভেবে আর জাগল না, বরং ধীরে আলতো হাতে তাকে নিজের কোলে তুলে নিল। হৃদি তার মাথাটা এসে ঠেকল আহাদের বুকে। তার ঘুমন্ত ভারী শ্বাস প্রশ্বাস আহাদের বুক ছেদ করে দিচ্ছে। তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। এক মুহূর্তের জন্য আহাদ রাজার মনে হলো জগতের সব অশান্তির বিনিময় এই এক শান্তির মুহূর্ত তার ভীষণ প্রয়োজন ছিল। সে প্রেয়সীর মাথাটা বুকে চেপে বাবা আর চাচার দিকে তাকিয়ে বলল, এনজয় ইয়োর ডিনার। বলেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এতক্ষণ হালিমা বেগম আর বাণী বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ পর আমজাদ মীর ও এসে চেয়ারে জায়গা নিলেন। হলঘর জুড়ে ছড়িয়ে পড়লো থালা বাসনের মৃদু টুংটাং শব্দ। ঘুমন্ত হৃদিকে কোলে নিয়ে আহাদের নীরব সংযত পদাচরণ যেন এক শিল্পকর্ম। ওপরে নিজের ঘরে আসতে হৃদি শরীর সামান্য নড়ে উঠল, যেন কোনো অচেনা স্পর্শ বা পরিচিত উষ্ণতা তাকে টেনে তুলেছে নিদ্রার গভীর থেকে। ঠিক সেই মুহূর্তে আহাদের বুকে মুখ গুজে থাকা হৃদির নাকে এসে লাগলো এক পরিচিত মাতাল করা পুরুষালী ঘ্রাণ। ধূপ, অলিভ উড আর আহাদের নিজস্ব মাদকতা মিশ্রিত এক উষ্ণ গন্ধ। ঘুমের ঘোরে থাকা হৃদির মনে হলো এই গন্ধ যেন তাকে আরো গভীর কোনো আবেশে টেনে নিচ্ছে। সে আনমনে নাকটা আহাদের বুকে আরো একটু গুজিয়ে দিল, যেন এক নিঃশ্বাসে পুরোটা গভীরে টেনে নিতে চায়। যতবার শ্বাস টানছে ততবার গন্ধটার উত্তাপ তার মাথার ভেতর নরম কাঁপুনি তুলছে। আর থমকে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। নিজের বুকের উপর রাখা হৃদির মুখ, তার নিঃশ্বাসের উষ্ণতা আর ছোট্ট সেই ঘ্রাণ নেয়ার অভ্যাস, সব মিলিয়ে সে নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে। সে হৃদির কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এমন করছো কেন? আমি কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছি জানো। গভীর ঘুমিয়ে তলিয়ে থাকা হৃদির শরীরে সেই তপ্ত নিঃশ্বাস আর ফিসফিস শব্দে কেঁপে উঠল। চোখে দুটো তড়ক করে খুলে গেল আধো অন্ধকার, আর সামনে ভেসে উঠল আহাদের মুখ, ঠোঁটের কোণে আর হাসি আর দুষ্ট গম্ভীর রেখা। বুকে এখনো শক্ত আলিঙ্গনে ধরে আছে তাকে। হৃদির মাথায় যেন ঝাটকাই খেল। সে এক ঝাঁকুনিতে সোজা করে উঠতে চাইল, আহাদের বুক থেকে নিজেকে সরাতে চাইল, চেষ্টা করলো, কিন্তু আহাদ তাকে আর শক্ত করে আঁকড়ে ধরল। বিরক্ত আধা রাগিক গলায় বলল, সমস্যাটা কি? কই মাছের মতো এমন ছটফট করছো কেন? হৃদি মুখ নামি লজ্জায় লাল হয়ে নিচু স্বরে কেমন যেন কাপা গলায় বলল, কি করছেন? নামান আমাকে, আমি তো নিচে ছিলাম, এখানে উপরে কি করে নিয়ে এলেন? যদি কেউ দেখে ফেলতো? সোফাট, আমার বিয়াত্তা বউ আমি এনেছি, তাতে কার কি? আর তাছাড়া সবাই দেখেছে। কি? রীতি যেন লাভ দিয়ে উঠো বিস্ময়, লজ্জা আর ভয় মিলিয়ে পুরো চেহারা লাল চকচকে হয়ে গেল। এক লাফে নিজেকে আহাদের কোল থেকে নামিয়ে নিল, দু হাতে মুখ ঢেকে ফিসফিস করে বলতে লাগলো, কি করেছেন আপনি এটা? আমি এখন সবাইকে মুখ দেখাবো কি করে? ছি ছি ছি। আহাদের কপালে গভীর ভাঁজ পড়ল। রীতির কথাগুলো তার মোটেও পছন্দ হয়নি। সে নিজের মনে ক্ষুব্ধ হয়ে উঠল। কি এমন অপরাধ করলাম? নিজের হালাল বউকেই কোলে করে এনেছি, এতে ছিছি করার কি আছে? যেন আমি কোনো অশোভন কাজ করেছি। মনে মনে প্রচন্ড রেগে গেল, রাগের ছোট শক্ত হয়ে আছে। ঠিক আছে, ছোবো না এই বজ্জাত বেডিরে যতক্ষণ পর্যন্ত নিজে থেকে কাছে না আসবে, আমিও আসবো না। আহাদ এই সব বলে গট গট পায়ে হাঁটতে লাগলো
প্যান্টের পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেডসেট টেবিলে ছুঁড়ে রাখলো। কালো ব্লেজারটা এক ঝটকায় খুলে সোফায় ছুঁড়ে ফেলো। কোনো কথা না বলে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা তীক্ষ্ণভাবে ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। হৃদি সেই শব্দে প্রায় চমকে উঠল। হঠাৎ করে কি এমন হলো বুঝতেই পারলো না। ধীরে ধীরে বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল। পিছনের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে ঠেকিয়ে অপেক্ষা করতে লাগলো। হাতে গরম ধোয়া ওটা কফির কাপ নিয়ে হৃদিতা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মনে মনে সে ঠিক করেছে যাই হয়ে যাক আজ রাজার অভিমান ভাঙাবেই। দরজাটা কুনুই দিয়ে ছেলে ভেতরে ঢুকতে প্রথমে চোখে পড়লো কালো ট্রাউজার আর কালো ম্যাগি হাতা টি শার্ট পরে বিছানায় গভীর ঘুমে বুঁদ হয়ে পড়ে আছে আহাজ রাজা মেয়ের। হৃদি দরজার কাছে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল। এবার খানিকটা এগিয়ে এসে কাপটা বেডসেট টেবিলে মৃদু শব্দ করে রেখে হাঁটু মুড়ে আহাদের মাথার কাছে বসে পড়ল। কয়েক মুহূর্ত পলকহীন তাকিয়ে রইল। আহাদের উস্কো খুস্কো চুলগুলো কপালে নেমে এসেছে। হৃদি আজকে লক্ষ্য করলো আহাদের ডান চুল উপরে সেই ছোট্ট জাদার মতো কাটা দাগটা, যেন তার মুখের স্থিরতা, রাগ, তার পুরুষালী নৈশব্দ সব কিছুকে আরো আকর্ষণীয় করে তোলে। গত রাতটা মনে পড়তে বুকটা খচখচ করে উঠলো। আহাত প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসার পর হৃদি 5-6 বার কথা বলতে চেয়েছে, কিন্তু প্রতিবার আহাত তাকে এড়িয়ে গেছে। তাই আজ সকাল সকাল তার জন্য কফি নিয়ে হাজির হয়েছে। অভিমান ভাঙানোর ক্ষুদ্র চেষ্টা। হৃদি উঠে জানালার কাছে গিয়ে ভারী পর্দাটা সরিয়ে দিল। সাথে সাথেই সকালে সূর্যের সোনালি আলো এসে সরাসরি পড়ল আহাদের মুখে। তাতে আহাত শিউগুজকে খানিকটা নড়ে চড়ে উঠে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদি এগিয়ে এসে হালকা ঝোঁকে নরম সুরে ডাকলো, স্বামী, স্বামী উঠুন, স্বামী, ও স্বামী উঠুন। আহাদের কানে শব্দটা পৌঁছাতে তার কপাল কুঁচকে গেল। প্রথমে মনে হলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও একই ডাক। শুনছেন স্বামী? উঠুন স্বামী, ও স্বামী উঠুন। বাক্যটা শেষ হওয়ার আগে আহাত ধরফর করে উঠে বসলো। চোখ এখনো আধ বন্ধ, ঘুম জড়ানো গলায় ক্ষুদ্র স্বরে বলে উঠল, এই কে রে? কার এত বড় সাহস আমাকে এভাবে স্বামী বলে ডাকে? হ্যাঁ? চোখ ঠিকভাবে খুলতেই সে স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে হালকা মিষ্টি রঙের চুড়িদার পরা তার প্রেয়সী। আধভ্রু তুলো, যেন নিশ্চিত হতে চাইছে স্বপ্ন না বাস্তব। একবার মাথা ঝাঁকিয়ে আবারও তাকালো হৃদি হাসি মুখে। কফির কাপ বাড়িয়ে দিল। আমি ডেকেছি স্বামী, এই নিন আপনার গরম গরম ফ্রেশ কফি। কয়েক সেকেন্ড আহা তাকিয়ে রইল, কিন্তু কফি নিল না, বরং পা দুটো নামিয়ে কটমট করে উঠল। এই কে তোমার স্বামী? হ্যাঁ, খবরদার আরেকবার আমাকে এই টিপিক্যাল বউদের মতো স্বামী স্বামী বলে ডেকেছো, খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। এসব আপনি কি বলছেন স্বামী? আপনি আমার সম্পর্কে ভাই তো আর হন না, স্বামী তো হন। আপনাকে স্বামী বলে ডাকবো না তো কি বলে ডাকবো স্বামী? আহাত তড়া করে উঠে হৃদির সামনে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো। রাগ চোখে দুটো জ্বলছে। এই আল্লাহর বান্দি, এই একবার বললে কথা কানে যায় না? আমি বলেছি না আমাকে এভাবে ডাকবে না? হৃদির প্রচন্ড হাসি আসলো আহাদের এমন কাণ্ডে, তবু ঠোঁট চেপে নিজের হাসি সংযত করে রেখেই বলল, এভাবে বলবেন না স্বামী, আমি আপনার বিবাহিত বউ। আপনার জন্য কফি এনেছি, আপনি কফিটা গ্রহণ করে আমাকে ধন্য করুন স্বামী। আহাত রাগ এবার তুঙ্গে উঠল। গত রাতের অভিমান এখনো মাথায় ঘুরছে। এখন আবার সকাল সকাল এই স্বামী স্বামী নাটক তাকে পুরো ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। সে এক প্রকার চেঁচিয়ে উঠল, রিদি। হৃদি মুখ টিপে হেসে ফেলল। আহাত মোটেও সেটা সহ্য করতে পারল না। রাগে ফুসতে ফুসতে ড্রেসিং রুমের দিকে চলে গেল। হৃদি সেদিকে তাকিয়ে আরেকবার ডেকে উঠল, স্বামী। রিদি। দিদি এবার হালকা শব্দ করে হেসে ফেলল। তার হাসির শব্দ ড্রেসিং রুমের আহাদের কানেও গেল। দরজা বন্ধ করে আহাত নিজের অজান্তে নিঃশব্দে হেসে ফেলল। প্রায় অনেকক্ষণ ধরে আহাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, সাঁচের কলার গুছিয়ে নিয়ে রিচ ওয়াশটা অ্যাডজাস্ট করছে। সোজা কথায় নিজের সৌন্দর্য চর্চায় ব্যস্ত। দিদি কয়েকবার ডাকলো, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আহাত রাজা বড় ধূর্ত লোক, প্রতিবারই এমন ভান করলো যেন কিছু শুনিনি। শেষমেশ হৃদি ধৈর্য হারিয়ে আহাদের পেছনে এসে তার পিঠে দুবার তর্জনী আঙুল দিয়ে টোক্কাও দিল। একেবারে অনুনয় সুরেও ডাকলো, শুনুন না।
হাত শুনল ঠিকই, কিন্তু সামনে তাকিয়ে একই হাতে গতিতে চুলের গোছা ঠিক করতে লাগলো। রীতি এবার নিচু স্বরে বলল, আজকে আমি একটু মিরপুর যাব। মিরপুর যাওয়ার কথা শুনতে আহাদের শরীর যেন মুহূর্তেই বিদ্যুতে ছেয়ে গেল। সে রাগ করুক, অভিমান করুক, যাই করুক, তাই বলে চলে যেতে হবে কেন? সে ধীরে ধীরে ঘুরে রীতির দিকে তাকালো, কড়া গলায় জিজ্ঞেস করলো, কেন? সেখানে কি? সেখানে কি মানে? সেখানেই তো আমার সব। আমি এখানে আসার সময় কি কিছু এনেছিলাম? আহাদের ভ্রু কুঁচকে গেল, চোনে স্পষ্ট গুমট। সব কিছু ওখানে মানে? আমার বইটই কিছুই তো আনলাম না। আর তাছাড়া জামা কাপড় সহ সব কিছুই তো ওখানে। শাওয়ার নিতেও প্রবলেম। এখানে তো কোনো কিছুই নেই আমার। নেই মানে? এখানে কিছু নেই মানে কি? এদিকে এসো। রীতি বুঝে উঠতে পারল না সে কি বলতে চাইছে। আহাদ কোনো কথা না বলে রীতির হাত ধরে টেনে সরাসরি ওয়াশরুমের দিকে নিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে হাত এক এক করে সব কাবার্ড শব্দ করে খুলতে লাগলো। প্রতিটি কাবার্ড খোলার শব্দ যেন তার রাগের প্রতিধ্বনি। সে প্রশ্ন করলো, এসব কি? এগুলো কি? হ্যাঁ, এগুলো চোখে পড়ে না? রীতি হতবাক হয়ে দেখলো সব কাবার্ড ভর্তি, সারিবদ্ধ ও নিখুঁতভাবে সাজানো, কিন্তু সেগুলো তো একটাও তার জন্য না। সে চোখ পিটপিট করে বলল, এইগুলো তো সব আপনার। যাহা আমার তাহাই তোমার। রীতি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই কথার কি কোনো মানে আছে? সে চসূচক শব্দ করে বলল, সেটা কিভাবে হয়? এসব তো ছেলেদের জিনিস, জেন্টস। এগুলো আমি কিভাবে ইউজ করব? এই কথা শুনে আহাত কপাল গুছিয়ে নিল, ঠোঁট চেপে ধরে মাথা হালকা কাত করে অদ্ভুত বিরক্তিকর ভঙ্গিতে বলল, অত লেডিস জেন্টস বুঝি না। আমি যেই ক্রিম, শ্যাম্পু, ফেস ওয়াশ ইউজ করব, তুমিও সেটা ইউজ করবে। কালা হইলে একসাথে কালা হব, ধলা হইলে একসাথে ধলা হব। আন্ডারস্ট্যান্ড? শেষ লাইনটা সে এমন ভঙ্গিতে বলল যেন এটা কোনো নিয়ম। বৃদ্ধির চোখ আরো বড় হয়ে গেল। এটা কি ধরনের লজিক? আহাত কোনো কথা না বলে ফোনটা হাতে নিয়ে গম্ভীর মুখে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ, গটগট শব্দ এখনো শোনা যাচ্ছে। আহাত রাজার মতো মানুষ এতটা ছেলে মানুষই করতে পারে তার রীতির কল্পনাও ছিল না। বেলা তখন বেশ খানিকটা গড়িয়ে গেছে। সূর্যটা তখন ঠিক মাথার উপর, কিন্তু আকাশ একটু মেঘলা মেঘলা থাকায় সূর্যের আলোটাও মলিন লাগছে। আহাত রাজা আজ বহুদিন পর কাজে ফিরেছে। নতুন পথ এখন তার কাঁধে রাষ্ট্রের ভারী বোঝা চাপিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, কাজ বুঝে নিতে তাকে তেমন একটা খেসারত পোহাতে হচ্ছে না। মন্ত্রণালয়ের বিশাল কনফারেন্স কক্ষে মিটিং চলছিল, যেখানে আমজাদ মীর উপস্থিত। যদিও তিনি এখন সাবেক, কিন্তু দায়িত্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন। এখনও তাকে কনফারেন্স করতে হয়। মিটিং প্রায় শেষ এখন, আর অফিসিয়াল বক্তব্য নেই। সিনিয়রদের মধ্যে কিছু ব্যক্তিগত কথাবার্তা চলছে। এমন সময় সিনিয়র সচিব নাসিমুল গনি আহাত রাজাকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। একসাথে নতুন দুটো যাত্রা শুরু হয়েছে আপনার। তবে কিছুটা সাবধানে থাকবেন। দেশ সামলানোর চেয়ে বউ সামলাতে বেশি খেসারত দিতে হয়। আহাত রাজা মাথা নিচু করে সামান্য ছোট পাখি হাসল। তার চোখে আত্মবিশ্বাসের একটা ছাঞ্জা দুটি। সে ছাঞ্জা গলায় বলল, আপনার ভুল ধারণা নাসিমুল সাহেব। যে রাজা রাজ্য সামলাতে পারে সে নিজের রানীকেও সামলাতে পারে। আর যারা পারে না তারা পুরুষ না, কাপুরুষ। পুরো রুম হালকা নড়ে গেল কথাটায়। নাসিমুল গনি দুবার কেসে উঠলেন, কারণ কথাটা যেন সরাসরি তার উপরে এসে পড়েছে। তিনি একসময় বউ নিয়ে নানান সমস্যায় পড়েছিলেন বলে মন্ত্রণালয় জুড়ে কাহিনী ছড়িয়েছিল। ঠিক সেটাকে যেন আহাত ইচ্ছে করে খুঁচিয়ে দিল। পরিস্থিতিটা অস্বস্তিকর হয়ে যাচ্ছিল তখন। পাশের থেকে ঠিক মধ্যবয়স্কী উপসচিব শ্যামলী আফসানা পরিস্থিতি হালকা করতে বললেন, শুনেছি আপনি নাকি সেই মেয়েটাকেই বিয়ে করেছেন যে কয়েকদিন আগে আপনার প্রাণ বাঁচিয়েছিল। আজ সামান্য মাথা নেড়ে সম্মতি দিল। তখনই নাসিমুল গনি সুযোগ পেলেন আবারও বিদ্রুপ ছুটতে। চশমার কাচ মুছে তিনি বললেন, অচেনা একটা মেয়ে প্রাণ বাঁচিয়েছে বলেই তাকে বিয়ে করে নিলেন। মেয়েটা তো সত্যিই ভাগ্যবতী। একটা অপ্রত্যাশিত ঘটনা তার ভাগ্য খুলে দিল। কথা
কথাটা হালকা হলেও বিষাক্ত ছিল, যাতে হৃদিকে ঠুনকো সুযোগ সন্ধানী হিসেবে ইঙ্গিত করা হয়েছিল। আহাদের চোখ সরু হয়ে গেল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। সেটা আমজাদ মির বুঝতে সেকেন্ডও লাগলো না। নিজের ছেলের চোখে সেই পরিচিত রক্তচক্ষু চাহনি দেখে তিনি দ্রুত কথা ধরে ফেললেন। নাসিমুল সাহেব, আজকাল কার জন্য কে জীবন বাজি রাখে বলুন তো? সেখানে আমার ছেলের বউ আমার ছেলেকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। তাহলে ভেবে দেখুন ভাগ্য কার খুলছে। আজ নিজের বাবার দিকে তাকালো, তার দৃষ্টি শীতল এই মুহূর্তে। আর তার বাবার প্রতি তার ঈর্ষা কাজ করছে না, কারণ তার বাবা প্রকাশ্য ভরা সবাই তার প্রিয়সীকে সম্মান দিয়ে দাঁড় করিয়ে দিলেন। শ্যামলী আফসানা হাসি মুখে বললেন, আসলেই মন্ত্রী সাহেব, আপনি অনেক লাকি। আপনাদের দুজনের জীবনের পথটা সুন্দর হোক, আমাদের দোয়া রইল। আহাদ রাজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কাছের টেবিলে 2 হাত ভর দিয়ে একটু ঝুঁকে পড়ল। দোয়া করবেন অবশ্যই, সাথে একটু মন্ত্রতন্ত্র পড়েও ফুটো দিয়ে দিবেন, কারণ আশেপাশে তো আর বদ নজরের অভাব নেই। শেষ কথাটা বলে নাসিমুল গনির দিকে তাকে ছুঁত পাকিয়ে হাসল। টেবিল থেকে ফোনটা তুলে সেই ঝড়ের বেগে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। শাহিনুর দ্রুত তার পিছু নিল। হৃদিতা এই মুহূর্তে বসে আছে আফরোজা শেখের বিশালকায় বেডরুমে। মাঝ বরাবর রাখা কিং সাইজের বিছানার এক কোণে বিছানা জুড়ে ছড়িয়ে রাখা নানান ডিজাইনের গহনার বক্স। হৃদিতা গহনার দিকে, আলোকময় বিশৃঙ্খলার দিকে তাকিয়ে পুরোপুরি মনোযোগ দিতে পারছে না। তার চোখ বারবার চলে যাচ্ছে পাশে বসা আহিয়ার দিকে। গতকাল সন্ধ্যার পর আহিয়ার সাথে তার ঠিকমতো কথা হয়নি। এখন আহিয়াকে দেখে মনে হচ্ছে সে এখানে বসে আছে ঠিকই, তবে কেমন অন্য মনস্ক হয়ে আছে। হৃদিতা চুপি চুপি আনিকা আর নীলাকে আসার জন্য অনুরোধ করেছে। আহিয়ার হঠাৎ এই অদ্ভুত অবসন্নতা হৃদির মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। সে ভিতরে ভিতরে যেটা ভাবছে সেটা যদি সত্যি কিনা তা জানতেই হবে। না জানা পর্যন্ত সে শান্ত হতে পারছে না। রিধির চিন্তার ঘোর কাটে আফরোজা শেখের গম্ভীর মাতৃসুলভ কণ্ঠস্বরে। তিনি বিছানা থেকে একটা নেভি ব্লু মখমলের বক্স তুলে রিধির দিকে বাড়িয়ে দিলেন। রিদিতা, তোমাকে এটা দেখাতে চাচ্ছিলাম, পছন্দ হয় কি না দেখো তো। গত মাসে জার্মানি থেকে আনিয়েছি। ডিজাইনটা সিলেক্ট করতে আমাকে যে কতখানি খাটতে হয়েছে বলোই না। রিদিতা ধীরে বক্সটা হাতে নিয়ে খুলতেই লাইটের আলো চিকচিক করে উঠল। 1 সেকেন্ড চোখ বন্ধ রেখে আবারও খুলে দেখলো একটা ডায়মন্ডের লকেট, ঝিনুকের আকারে তৈরি, 2 পাশই খোলা, উপরে সাদা ছোট্ট স্টোনের কাজ, আর সেই ঝিনুকের ভেতরে বসানো আছে এ লেটার। তার উপর ছোট্ট ছোট্ট স্টোন বসানো, আর নিচে দুলছে একখানি নিখুঁত সাদা পার। হৃদিতা লকেটটায় আঙুল ছুঁয়ে বলে উঠছে, অনেক সুন্দর। আফরোজা শেখ একটু কড়া গলায় বললেন, শুধু সুন্দর বলে দেখলেই হবে? যার এনেছি তার গলায় সুন্দর লাগছে কিনা তা দেখতে হবে না? দেখি হালিমা, ওকে এটা পরিয়ে দাও তো। থাক, আমি দিচ্ছি। তিনি নিজে রিধির ঘাড়ে চুলগুলো সরিয়ে আলতো করে তার গলায় পরিয়ে দিলেন। রিধি তার ফর্সা ত্বকে যেন লকেটটা আরো উজ্জ্বলভাবে চিকচিক করে উঠল। আফরোজা শেখ রিধি তার চিবুক তুলে মৃদুস্বরে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মানিয়েছে, তাই না হালিমা? আমার কষ্ট তাহলে সার্থক হলো। হ্যাঁ আপা, ঠিকই বলেছ। কি সুন্দর লাগছে তোমার ছেলের বউকে। আহিয়া দেখ, এই আহি। হালিমা বেগমের যাকে আহিয়ার ধ্যান ভাঙলো, সে মাথা তুলে তাকিয়ে ক্ষীণ কিন্তু আন্তরিক হাসি দিয়ে বলল, বাহ, তোকে খুব সুন্দর লাগছে রিধি। তুই জানিস এটা আম্মু নিজে ডিজাইন এঁকে বড় আব্বুর কাছে পাঠিয়েছিল। এখন মনে হচ্ছে আম্মুর পুরো পরিশ্রমটাই সার্থক। এটা আম্মা নিজে ডিজাইন করেছে? রিদিতার কৌতূহল জানতে চায়। হালিমা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। রিদিতা একবার তাকায় আফরোজা শেখের দিকে। এই নারীকে সে যতবার দেখছে ততবারই তার মনে প্রশ্ন যাচ্ছে, একজন মানুষের মধ্যে এত এত গুণ, এত রুচি, এত নিখুঁততা কেমন করে জমে থাকে। এমন সময় সেখানে এসে হাজির হয় আনিকা আর নীলা। তাদের দেখে রিধি আবেগে আপ্লুত হয়ে পড়ে। কতদিন পর তার বান্ধবীদের সাথে দেখা হয়নি তার এখনো।
বিশেষ করে নীলার সাথে অনেক দিন দেখা হয়নি। রিদিতা ছুটতে যেতে নীলা আর আনিকা একসাথে তাকে জড়িয়ে ধরল। আহিয়াও এবার উঠে এসে যোগ দিল। যদিও তার মন ভালো নেই, কিন্তু এই মুহূর্তটা থেকে সে বঞ্চিত হতে চায় না। আফরোজা শেখ নিজের ব্যাগ, কোট, ফাইলপত্র গুছিয়ে নিতে নিতে বলল, হালিমা, আমি বেরোচ্ছি, জরুরি কেস পড়েছে, ফিরতে দেরি হতে পারে। তুমি গহনাগুলো সব গুছিয়ে হৃদির রুমের লকারে রেখে দিও। ও ছোট এখনো, সব বুঝবে না। আচ্ছা আপা, তুমি চিন্তা করো না। আফরোজা শেখ মেয়েদের মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে বেরিয়ে যায়। হালিমা বেগমও ঋতুকে সাথে নিয়ে বিছানার উপর ছড়িয়ে থাকা গয়নাগুলো গোছাতে শুরু করেন। এমন সময় সেই রুমের ভেতর কেবল তারা চারজন বান্ধবী রিদিতার গলায় ঝুলন্ত ঝিনুকের লকেটে সামান্য ছুঁয়ে দেখলো। তারপর চোখের ইশারায় আনিকা আর নীলাকে ঢাক দিল। ইশারা দেখেই দুজন বুঝে গেল কথাটা সিরিয়াস। নীলা এক ঝলক তাকায় আহিয়ার দিকে। আহিয়া বসে বসে নিজের জামা চুমকি খুঁড়ছে। নীলা ধীরে ধীরে তার বাহুতে হাত রাখলো, কণ্ঠটা কোমল করে বলল, এই আহি, কি হয়েছে তোর? আহিয়া মৃদু মাথা নাড়িয়ে সেই একই উত্তর দিল, কিছু না। কিছু না বললেই হলো? তুই তো কখনো এমন ছিলি না, তাহলে হঠাৎ করে কি এমন হয়েছে বল না। বললাম তো কিছু না। তোরা কেন বারবার একই কথা জিজ্ঞেস করিস? রিধিকেও কতবার বলেছি আমি, তবুও তোরা। আমার ভালো লাগে না নীলা, কিছুই ভালো লাগে না। আহিয়ার এক নাগারে বলা কথাগুলোর মধ্যে অনেক কিছুই ছিল যা আহিয়া প্রকাশ করতে ব্যর্থ। আনিকা সান্ত্বনা দিতে বলল, ঠিক আছে, চল আমরা কোথাও থেকে ঘুরে আসি ওই দিনের মতো, তাহলে নীলার মতো তোরও সব ঠিক হয়ে যাবে। যাবো না, শরীর ভালো লাগছে না। নীলা এবার একটু ব্যস্ত কণ্ঠে বলল, তাহলে চল কোনো গেম খেলি, খেলতে খেলতে মনটা রিফ্রেশ হয়ে যেতে পারে। কি গেম? রিদিতা জিজ্ঞেস করতেই আনিকা বলল, চল প্রথম দিনের মতো ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলে। রিদিতা আর নীলা দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল, মোটেও না। মোটেও না। আনিকার সাথে সাথে আহিয়াও ওদের দিকে তাকালো। রিদিতা যথেষ্ট কারণ আছে এই গেম না খেলার পেছনে, কিন্তু নীলা নাখোশ করলো কেন বুঝতে পারলো না। উল্টো তার কেউ কিছু জিজ্ঞাসা করেনি। আনিকা আবারও বলল, আচ্ছা তাহলে কি খেলা যায়? নীলা ঝিউচিয়ে বলল, লুডো খেলবি? এতে তিনজনই রাজি হয়ে গেল। চারজন মিলে হল ঘরে চলে এলো। ছোট্ট টেবিলের ওপর লুডোর বোর্ড রাখা হলো। চারিদিকে বালিশ ফেলে সবাই বসে গেল মেঝেতে গোল হয়ে। তারপর বেশ কিছুক্ষণ ধরে চলো তাদের খেলা। মাঝে মাঝে হালিমা বেগম আর বানিয়ে এসে ওদের এটা সেটা দিয়ে যায়। প্রথমে জুস, এরপর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, সব মিলিয়ে বেশ জমেছে তাদের খেলা। সময় গড়িয়েছে অনেকটা। তখনই তানভীর আর আদিল বাহির থেকে দুজনের মধ্যে ভালোই জমেছে। সকাল সকাল তানভীর আদিলের সাথে রাইডে গিয়েছিল, এরপর বন্ধুদের সাথে আড্ডাবাজি শেষ করে কেবল ফিরেছে। এসে দুজনে হল ঘরে সোফায় দাপ্পাস করে বসে পড়ল। সোফায় বসতে আদিল আহিয়ার মাথার স্বভাব সুলভ এক চা চুক্কা দিল। আগেই হলে আহিয়া অবশ্য চেঁচিয়ে উঠত, কিন্তু আজ আর আগের মতো প্রতিক্রিয়া দেখালো না। কারণটা সহজ, তানভীরকে দেখেই আহিয়া নিজের মধ্যে গুটিয়ে গেছে। গতকাল আদনানের বিস্ফোরণ তো তানভীরকে ঘিরেই হয়েছে, তাই আজকে সে তানভীরকে এড়িয়েই গেল। তানভীর এতক্ষণ নীলাকে খেয়াল করেনি। এখানে সবাই চেনা হলেও নীলা তার কাছে অচেনা। সে হুড়মুড়িয়ে হৃদির পাশে বসে কানের কাছে ফিসফিস করে বলল, এই ডানা কাটা পরিটা কে রে? আগে তো দেখি নাই। নীলা আমার বান্ধবী। ওয়াও, তার মানে নীল পরি। আমার সাথে সেটিং করিয়ে দে না, জোড়া লেগে যাই। আর কতকাল একা একা থাকবো? হৃদির চোখ রাঙিয়ে তাকালো। কাল আহিয়াকে দেখেই যার মন গেছিল, আজ সে নীলার পেছনে। হৃদি জানতো এই বান্দরটা এখানে থাকলে কিছু না কিছু করবেই। হৃদি তানভীরের দিকে ঝুঁকে দাঁতে কামড়ে ফিসফিস করলো, তোর মতো লেজ কাটা বান্দরের সাথে নীলা কোনো কথা বলবে না, সেটিং তো দূরের কথা। তানভীর বুক ফুলিয়ে গর্বের সাথে উত্তর দিল, এই দেখ, আমাকে অপমান করবি না। লেজ কাটা বান্দর এই আমি এক পিস। এই গ্রহে তানভীর আহমেদ একটাই আছে। ঠিক আছে, তোর কিছু করতে হবে না, আমি নিজেই নিজের ব্যবস্থা করে নেব। এই বলে সে নিজের শার্টের কলারটা ঠিক করে নাক উঁচু করে গিয়ে নীলার পাশে বসে পড়ল। এতে নীলা একটু অস্বস্তিতে আহিয়ার দিকে চেপে বসলো। হৃদি একটু ধমকে উঠল,
সমস্যা কি তোর? কোলে উঠে বসবি নাকি? তানভীর নীলার দিকে ইশারা করে বলল। উনি কোলে নিলে আমি উঠে বসমু, আমার কোনো সমস্যা নেই। তানভীর তানভীর চোখ পিটপিট করে তাকালো। হৃদি কিছুটা বিরক্ত হলো বটে, কিন্তু আর কিছু বলতে পারলো না। আইয়ার বদলে এখন তাদের সাথে খেলায় যোগ দিল তানভীর। এবার তারা সাপ লুডো খেলছে। প্রত্যেকবার জালার আগে তানভীর সাথে ঠুকনা ঠুকনি হচ্ছে তাদের। এবারও তার ব্যতিক্রম হলো না। হৃদি গুটি উপরে তোলার সাথে সাথে তানভীর চেঁচিয়ে উঠল। এইটা উপর উঠলো কেমনে? এটা এইভাবেই থাকবে। আজব, এটা মই বেয়ে উপরে উঠছে। মই দিয়ে উপরে কেমনে উঠে? এটার কি হাত পা আছে? এইটার নাই তো কি হয়েছে? আমার তো আছে। তাইলে তুই উঠ, বটি উঠবে না। হৃদি বিরক্ত হয়ে বলল, খেলবো না আমি। এই বলে হৃদিও উঠে গিয়ে আহিয়ার পাশে বসলো। এই সময় হঠাৎই প্রধান ফটকের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যে আহাজ রাজা বাইরে থেকে হলঘরে আসতেই চোখ পড়লো হলঘরটা কেমন রমরমা পরিবেশে। সে আরেকটু এগিয়ে যেতে হঠাৎ করে চোখে পড়লো নীলার উপর। আহাতকে দেখে নীলার মন কেঁপে উঠলো। দীর্ঘদিনের চাপা ব্যথা অনুভূতি সব আবারও মাথার চারা দিয়ে উঠলো। এত করে সব বলতে চাইছে অথচ পারছে না। সে আর চোখে আহাতকে দেখতে লাগলো। যদিও এটা অন্যায়, তবে মন কি আর ন্যায় অন্যায় মানে? আর টের পেল নীলার দৃষ্টির গভীরতা। সে কপাল গুছিয়ে নিল বিরক্তিতে। দু বাহু ঘুরিয়ে পেশি চান চান করে তাকালো হৃদির দিকে। তার কণ্ঠ কঠোর গম্ভীর। হৃদি, উপরে আসো। এই বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু টের পেল হৃদি একই জায়গায় বসে আছে। সে পা বাড়াতে বাড়াতে আবারও ডেকে উঠলো, আগের চেয়েও বেশি কড়া স্বরে। হৃদি, উপরে আসো। দ্বিতীয়বার যেন বলতে না হয়। হৃদি সবার দিকে একবার তাকালো। নীলা নিজের বুকের ব্যথা লুকিয়ে ছোট্ট হাসি দিল। আমরা এখনই চলে যাব, তুই যা, না হলে আহাত ভাই আবার রেগে যাবে। আনিকা নাটকে ভঙ্গিতে বলল, যা যা, স্বামীর সেবা কর। আফসোস আমাদের স্বামী নাই, সেবাও নাই। আমি আছি তো। তানভীর চট করে দাঁড়িয়ে পড়লো আনিকার সামনে। হৃদিতা চোখ গরম করে তাকালো। একটু আগেই না এই বান্দর নীলার সাথে সেটিং হতে চেয়েছে, এখন আবার আনিকা। এমন সময় আবারও উপরে থেকে বজ্রপাতের মতো গর্জে উঠলো আহাদ রাজার কণ্ঠ। হৃদি। আহাদ রাজার কণ্ঠে রাগের ঝলক ছিল। হৃদিতা চমকে উঠলো। অস্থির ছন্নছড়া হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপ উঠতে উঠতে তার মাথায় শুধু একটাই কথা, চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজ আবার কি নিয়ে রেগে আছে আমার মন্ত্রী মশাই?